আজকে একটি স্বাস্থ্য বার্তা নিয়ে আবার এসেছি আমি ডাক্তার পঙ্কজ। আজকে স্বাস্থ্য বার্তাটি হলো হেলমেনথিয়াসিস বা কৃমির সংক্রমণ। কৃমির সংক্রমণ আসলে কি? কৃমির সংক্রমণ হলো কৃমি কি? কৃমি হলো এক ধরনের পরজীবী অর্থাৎ যে আমাদের শরীরের ভিতরে বসবাস করে, আমাদের শরীরের তাই খায় এবং আমাদেরই ক্ষতি সাধন করে থাকে। এরা হলো পরজীবী বা প্যারাসাইটস বলা হয় তাকে। যেমনিভাবে আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম স্বর্ণলতার, সে হলো পরগাছা, অন্য গাছের উপরে জন্মে এবং সে গাছেরটা খায়, সে গাছকে শেষ করে দেয়। তেমনি আমাদের শরীরের ভিতরে এরা হলো পরজীবী বা প্যারাসাইট। কৃমি বিভিন্ন ধরনের আছে, যেমন হুকওয়ার্ম আছে, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস যেটা লম্বা কৃমি, আরও নানা ধরনের কৃমি আছে। তো কৃমি আসলে কাদের বেশি সংক্রমণ হয়ে থাকে? সাধারণত 10 বছরের নিচের বাচ্চাদের কৃমি সংক্রমণ বেশি হয়ে থাকে। কৃমি সংক্রমণে বাচ্চারা বেশি কৃমিতে সংক্রমিত হয়ে থাকে, তবে বড়দেরও হতে পারে এবং অনেক সময় বাচ্চারা বড়দের কাছ থেকে সংক্রমণের শিকার হয়ে থাকে, যেটা আমরা আলোচনার পরে আসতেছি। সাধারণত কৃমি সংক্রমণ যদি হয়ে থাকে তাহলে এটা কিভাবে হয়? কৃমি সংক্রমণ হয় সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, যেমন বাথরুম করার পর সাবান দিয়ে হাত ধুলো না, অথবা খাবার খাওয়ার আগে ভালোভাবে একেবারে সুন্দরভাবে হাত ধোয়ার করলো না, হাত ধুলো না, এটা হতে পারে। খালি পায়ে হাঁটলে এটা হতে পারে। অথবা দেখা গেল অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতেছে, যেখানে কোনো ধরনের পাকা স্যানিটারি ল্যাট্রিন নেই, ওপেন এয়ার ডেফেকেশন করে, এ সকল জায়গায় সাধারণত বেশি হয়ে থাকে সংক্রমণ। কৃমির সংক্রমণ যদি হয়ে যায় তাহলে তার উপসর্গ কি? কৃমি সংক্রমণ হলে আমরা কিভাবে বুঝবো উপসর্গ কি? উপসর্গ হলো ওই বাচ্চার পেটে ব্যথা হতে পারে, খাওয়া দাওয়ার রুচি কমে যাবে, বমি বমি ভাব হবে। বমি বমি ভাব অনেকেরই থাকে। পেট একটু বড় হয়ে যায়, বাচ্চা খুব দুর্বল হয়ে যায়, কারণ তার রক্ত স্বল্পতা দেখা দেয়। কারণ আরেকটা উপসর্গ খুব বেশি আমরা পেয়ে থাকি, সেটা হলো বারবার পাতলা পায়খানা হয়। কদিন ভালো থাকে আবার কদিন পাতলা পায়খানা, কদিন ভালো থাকে আবার পাতলা পায়খানা, এরকম হয়ে থাকে কৃমির উপসর্গ যদি হয়ে থাকে এবং বাচ্চা খুবই দুর্বল হয়ে যায়। এরা সাধারণত দেখা যায় যে খেলাধুলা করতে গেলে অল্পতেই ক্লান্ত হয়ে যায়। এই যে কৃমি সংক্রমণ, এর এর যে উপসর্গগুলি আমরা দেখলাম। এখন এই উপসর্গগুলি যদি হয় এবং কৃমি সংক্রমণ যদি কোনো বাচ্চা হয়, তাহলে আপনারা এটা চিকিৎসা কিভাবে করবেন? আচ্ছা, আসলে এটা সঠিক নিয়ম হলো নিজে নিজে চিকিৎসা না করার। কারণ অনেক সময় আমরা নিজেরাই দোকান থেকে কৃমির ওষুধ এনে খাইয়ে থাকি। অ্যাকচুয়াল উচিত হলো একটা স্টুল টেস্ট করা, একটা পায়খানা পরীক্ষা করলে ওখানে বোঝা যায় যে কোন কৃমি দ্বারা সংক্রমিত হয়েছে, এবং যে কৃমি দ্বারা সংক্রমিত হয়েছে সেই কৃমির এগেনস্টে কোন ঔষধটা ভালো কাজ করে। যে ওষুধটা ভালো কাজ করে সেটা কতটুকু ডোজ করে পাবে, সেটা কি প্রথম ডোজ খাওয়ার পর 7 দিন পরে দ্বিতীয় ডোজ খাবে না 14 দিন পর দ্বিতীয় ডোজ খাবে, এটা একজন ডাক্তার সিলেক্ট করে দিলে সবচেয়ে ভালো হয়ে থাকে। এবং কৃমির বিভিন্ন ধরনের ওষুধ আছে, কোনোটা দিনে 2 বার খেতে হয়, কোনোটা একবার খেয়ে আবার 7 দিন বা 14 দিন পরে খেতে হয়। সেভাবে কৃমি ওষুধ শুধুমাত্র বাচ্চাকে খাওয়ালেই হবে না, ঘরের সব সদস্য, এমনকি আপনার ঘরে যে মেয়েটি বা যে ছেলেটি কাজ করে তাকেও খাওয়াতে হবে, যাতে ঘর থেকে এই কৃমি দূর হয়ে যায়। যদি তা না হয় তাহলে এই কৃমির যে ডিম বা লার্ভা, এগুলো আবার পুনরায় বাচ্চাদের সংক্রমিত করে দেবে। আরেকটা কথা অনেকেই আমাদের কাছে জানতে চান, সেটা হলো যে কত বয়সে কৃমির ওষুধ খাওয়ানো যায়? সাধারণত রিকমেন্ডেড বয়স হলো 1 বছর। রিকমেন্ডেড বয়স হলো 1 বছর। 1 বছরের উপরের বাচ্চাদের কৃমির ঔষধ খাওয়ানো যায়। কাজেই বয়স নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। 1 বছরের উপরে যদি বয়স হয়ে থাকে তাহলে কৃমির ঔষধ
দেওয়া যায়, খাওয়ানো যায়। আগে বলা হতো এটা 2 বছর, কিন্তু এখন রিকমেন্ডেড ডোজ হলো 1 বছর। 1 বছরের উপরে হলে কৃমির ওষুধ খাওয়াতে কোনো অসুবিধা নাই। এটা প্রতিরোধ কিভাবে করা যাবে? প্রতিরোধ করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাথরুম করার পর সাবান দিয়ে হাত ধুতে হবে, অবশ্যই খালি পায়ে হাঁটা যাবে না, স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে হবে, আর বছরে অন্তত 2 বার সবাই মিলে কৃমির ওষুধ খেতে হবে। আশা করি আজকের স্বাস্থ্য তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।